আসসালামু আলাইকুম, আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেল আই সংবাদে আপনাদের সাথে আছে আমি নবনীতা। বিস্তারিত সংবাদের শুরুতেই জানিয়ে দিচ্ছি ফ্রেশ আটা, ময়দা, সুজি সংবাদ শিরোনাম। মাইলস্টোন ট্র্যাজেডিতে আরও 2 শিশুর মৃত্যুতে নিহতের সংখ্যা বেড়ে 36। বার্ন ইনস্টিটিউটে সংকটাপন্ন 5 জন। নির্বাচন পেছানোর ষড়যন্ত্র সফল হবে না বলছে বিএনপি, জাতীয় ঐক্যের কাছে সব ষড়যন্ত্র নস্যাৎ হবে মন্তব্য। জামায়াতে ইসলামী ক্ষমতায় গেলে দলের মতোই সুষ্ঠুভাবে দেশ নিয়ন্ত্রণের ঘোষণা, মানুষ ও মানবতার কল্যাণে রাজনীতির প্রতিশ্রুতি রুকন সম্মেলনে। আলোকিত মানুষ গড়ার কারিগর অধ্যাপক আব্দুল্লাহ আবু সাঈদের 87তম জন্মদিন আজ। দুর্দশার মাঝেও টিকে থাকতে আশাবাদী হওয়ার আহ্বান। এবং সবুজে সাজায় বাংলাদেশ স্লোগানে যশোরে প্রকৃতি ও জীবন ক্লাবের বৃক্ষরোপণ ও বিতরণ, পরিবেশ রক্ষার আন্দোলন বেগবান করার উদ্যোগ। এছাড়াও নিটোল টাটা বিশেষ সংবাদে থাকছে কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি ব্যবহার করে প্রাচীন রোমান শিলালিপির রহস্য উন্মোচনের খবর। Primacy inbuilt. German technology, Bangladesh's first thermix rod, Salam Steel Thermax. সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেলের ইউটিউব চ্যানেল এবং চ্যানেলের ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিমিং হচ্ছে। যাচ্ছি পুরো সংবাদে। রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন শিশু আয়ান ও মাকিনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে 36 জনে দাঁড়িয়েছে। সুস্থতা বিবেচনায় জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন কোনো রোগীকে শনিবার থেকে রিলিজ দেওয়া শুরু হবে। কর্তৃপক্ষ জানিয়েছে 15 জন রোগী এই ধরনের সুস্থতার পর্যায়ে আছেন, তবে 5 জনের অবস্থা সংকটাপন্ন। মাসুর শাকিল জানাচ্ছেন। মাইলস্টোন ট্র্যাজেডিতে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন দগ্ধ রোগীদের মধ্যে আরও এক শিশুর মৃত্যুতে বর্তমানে চিকিৎসাধীন রোগী 41 জন। আমাদের ম্যানেজমেন্ট প্রোটোকল সেম, শুধুমাত্র ইনটিউবেশন যাদের লাগে তাদেরকে আইসিইউতে রাখাটা জরুরি হয়ে পড়ে। আমরা আইসিইউ এইচডিউর সমমানের চিকিৎসা হয়ে থাকে, শুধুমাত্র ইনটিউবেশন যখন দরকার হয় তখন আমরা আইসিইউতে শিফট করি। ব্রিফিংয়ে জানানো হয় রোগীদের ক্যাটাগরি করে চিকিৎসা দেওয়া হচ্ছে। সিঙ্গাপুর, চীন ও ভারত থেকে আসা চিকিৎসকদের পরামর্শও নেওয়া হচ্ছে। সিঙ্গাপুরের 9 জন, তারা ডক্টর সহ নার্সিং স্টাফ রয়েছেন, ওনারা 9 জন, আর 5 জন চাইনিজ টিমের সদস্য আসছেন। তারা আসলে আমাদের রোগী সম্পর্কিত যে ব্রিফিং সেটা নিয়েছেন এবং আমাদের চিকিৎসকদের সাথে তারা পরামর্শ করছে। মেইনলি আসলে আমাদের চিকিৎসকরাই লিড করবেন, আমাদের 6 জন ইউনিট চিফ আছেন, তারা বিষয়টা কোঅর্ডিনেট করবেন। পরামর্শ যদি আমাদের সিদ্ধান্ত সঠিক হয় তাহলে আমরা সেখানে স্ট্যান্ড করব। পরামর্শ তো যে কেউ দিতে পারে, বেটার কোনো পরামর্শ থাকলে সেটা অ্যাকোমোডেট করে আসলে ট্রিটমেন্ট প্রসিডিউরটা ওনারা ঠিক করছেন। আমরা চেষ্টা করছি সর্বতোভাবে বৈদেশিক পরামর্শ সহ কেউ যেন অন্তত বলতে না পারে বা ডিসস্যাটিসফাইড না হয় যে চিকিৎসা বিষয়ে। এই জন্য অনেকেই অ্যাকচুয়ালি বন্ধু রাষ্ট্র হিসেবে তাদের নিজেদের ইচ্ছা এসেছে। বিভিন্ন রোগী যারা আছে তাদের অবস্থানগুলো তুলে ধরছি তাদের সাথে এবং তাদের পরামর্শ আমরা ইমপ্লিমেন্ট করার চেষ্টা করছি। এখন পর্যন্ত কোনো রোগীকে বিদেশে নেওয়ার সিদ্ধান্ত হয়নি বলে জানান স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রতিনিধিরা। মাসুর শাকিল, চ্যানেল আই, ঢাকা। রাজধানীর উত্তরায় দিয়াবাড়ির মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় নিহতদের আত্মার মাগফিরাত কামনা এবং আহতদের দ্রুত সুস্থতার জন্য মসজিদে দোয়া হয়েছে। নিহতদের আত্মার শান্তি কামনা এবং আহতদের দ্রুত আরোগ্যের জন্য প্রার্থনা হয়েছে মন্দিরে। এদিনও স্কুল প্রাঙ্গণে ছিল উৎসুক জনতার ভিড়। ওবায়দুল রশিদ জানাচ্ছেন। রাজধানীর উত্তরায় দিয়াবাড়ির মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে প্রশিক্ষণ যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় নিহতদের আত্মার মাগফিরাত কামনা এবং আহতদের দ্রুত সুস্থতার জন্য বাদ-জুমা জাতীয় মসজিদ, বাইতুল মোকাররম সহ দেশের মসজিদে দোয়া করা হয়।
রমনা কালী মন্দির সহ বিভিন্ন মন্দিরে প্রার্থনা হয়েছে নিহতদের আত্মার শান্তি কামনা এবং আহতদের দ্রুত আরোগ্যের জন্য। মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে পঞ্চম দিনেও ছিল উৎসুক জনতার ভিড়। শুধু রাজধানীর মানুষই নয়, দেশের বিভিন্ন প্রান্ত থেকেও মানুষ আসেন ঘটনাস্থল দেখতে। আমাদের বাচ্চাদের এরকম হইতো তাহলে আমরা কি করতাম? যার যার মা যাতে অনেক কষ্ট পায়, এজন্য আসছি দেখার জন্য। আমার তো কিছু হয় নাই, আমার আত্মীয় স্বজনেরও কিছু হয় নাই। যারা সন্তান হারিয়েছে ওরা কত ব্যথা জানি পাইছে, ওরা কত কষ্ট পাইছে, ওরা কি নিয়ে বুঝ দিব মন বোঝানোর মতো না। সন্তান হারা যে কি ব্যথা, যাদের সন্তান আছে ওরাই বুঝবে, আর কেউ বুঝবে না। শুক্রবার ঘটনাস্থল দেখতে আসা শোকবাহ মানুষরাও নিহত এবং আহতদের জন্য দোয়া করেন। ওবায়দুল রশিদ, চ্যানেল আই, ঢাকা। নীলফামারীর জলঢাকায় গ্রামের বাড়িতে মা বাবার কবরের পাশে দাফন করা হয়েছে রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষিকা মাহেরিন চৌধুরীকে। শিক্ষার্থীদের জীবন বাঁচাতে প্রাণ দেয়া এই শিক্ষিকার কবর জিয়ারত করে শ্রদ্ধা জানিয়েছেন জাতীয়তাবাদী মহিলা দলের সভাপতি মির্জা আফরোজা আব্বাস। নীলফামারী প্রতিনিধি আনোয়ারুল আলমের পাঠানো তথ্য ভিডিও চিত্রে রাজীব আহমেদ জানাচ্ছেন। রাজধানীর মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বাংলাদেশ বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় নিজের প্রাণের বিনিময়ে ২০ শিক্ষার্থীকে বাঁচিয়ে সবার মনে শ্রদ্ধার আসন লাভ করেছেন মেহরিন চৌধুরী। আমাদের আসলে সত্যি মূল চিন্তাটা এই মুহূর্তে হচ্ছে বাচ্চা দুইটার জন্য, কারণ সবাই আসলে অনেক কিছু বলতে পারে, ওদের মধ্যে কি যাচ্ছে এটা আসলে আমাদের কারোর পক্ষে বোঝাটাও খুব কঠিন। জন্ম মৃত্যু আমাদের সবারই হবে, কিন্তু কেউ তার কর্মের মাধ্যমে বেঁচে থাকবে। তো আমি মনে করি যে আমার সহধর্মিণী মাহেরিন চৌধুরী, তার হয়তো কর্মের মাধ্যমে সে পৃথিবী যতদিন থাকবে হয়তো বেঁচে থাকবে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ভাতিজি ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমানের চাচাতো বোন মেহরিন চৌধুরী আজ দেশের সব শিক্ষকের গর্বের প্রতীক। আমরা মাঝে মাঝে বাকরুদ্ধ হয়ে যাচ্ছি, ভাষা হারিয়ে ফেলছি, কিন্তু তারা যে হারিয়েছেন সেটা তো তাদের একদম নিজেদের ভিতরের ব্যাপার। তবে মাহেরিন চৌধুরী এতগুলো বাচ্চাকে বাঁচাতে গিয়ে তিনি আসলে প্রমাণ করেছেন যে তিনি মা, তিনি একজন শিক্ষক এবং তিনি একজন মা। মানবিকতা, সাহসিকতা ও দায়িত্বশীলতায় অনন্য দৃষ্টান্ত মেহরিন চৌধুরী বেঁচে থাকবেন মানুষের মনে, বলছেন তার প্রতি শ্রদ্ধা জানানো মানুষেরা। রাজীব আহমেদ, চ্যানেল আই। জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন, আগামী নির্বাচনে ক্ষমতায় গেলে তারা দলের মতোই সুষ্ঠুভাবে দেশও নিয়ন্ত্রণ করবেন। রাজধানীতে বিশেষ রুকন সম্মেলনে তিনি বলেন, জামায়াতের রাজনীতি হবে মানুষ ও মানবতার কল্যাণে। তাফহিমুল ইসলাম জানাচ্ছেন। আগামী নির্বাচনকে সামনে রেখে দলের নেতাকর্মীদের বার্তা দিতে ঢাকা মহানগর দক্ষিণ জামায়াতে ইসলামের আয়োজনে বিশেষ রুকন সম্মেলন। রুকন সম্মেলনে দলীয় নেতাকর্মীদের আগামী নির্বাচনের জন্য সবটুকু দিয়ে তৈরি থাকার নির্দেশ দিয়েছেন জামায়াতে ইসলামীর আমির। এই দেশের মানুষকে আমরা ভালোবাসি, এদেশের মাটিকে আমরা ভালোবাসি, এই জন্যে অনুকূল প্রতিকূল সকল অবস্থায় আলহামদুলিল্লাহ আমরা এই দেশেই আছি। আমাদের তো একটি বেগম পাড়াও নাই, পিসি পাড়াও আমাদের নাই, যাবো কোথায়? কারো আছে বেগম পাড়া, কারো আছে পিসি পাড়া, আমাদের নাই তো ওটা, এবং আমাদের এটা প্রয়োজনও নাই। আলহামদুলিল্লাহ আল্লাহ যে জায়গায় মায়া করে মহব্বত করে পয়দা করেছেন, এই জায়গাতেই যেন আল্লাহ বেশি করে বরকত দিয়ে দেন। জামায়াতের রাজনীতি হবে মানুষ ও মানবতার কল্যাণে, এমন মন্তব্য করে জামায়াতের আমির বলেন, অন্য ধর্মের মানুষেরা দলে দলে জামাতে যুক্ত হচ্ছে। আমাদের সমস্ত রাজনীতি হবে মানুষের জন্য, মানবতার জন্য। এই কাজে গেলে যে যার সমালোচনা যেভাবে করে করতে থাকুক, আমার কিচ্ছু আসে যায়, আমরা চলতেই থাকবো ইনশাআল্লাহ। কেউ আমাদের চলার গতি থামাতে পারবে না। জামায়াতের ইসলামীর আমির বলেছেন, গত 16 বছর যেভাবে হত্যা, হামলা, মামলা হয়েছে, আগামীতে তেমন আর দেখতে চান না। তাফহিমুল ইসলাম, চ্যানেল আই, ঢাকা। বিশ্ব সাহিত্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা, আলোকিত মানুষ গড়ার কারিগর অধ্যাপক আব্দুল্লাহ আবু সাইদের 87তম জন্মদিন আজ। সমাজের নানা অবক্ষয়ের মাঝেও শিক্ষিত ও উচ্চ মূল্যবোধ সম্পন্ন পরিপূর্ণ মানুষ গড়ার লক্ষ্যে দিনভর কাজ করে যাচ্ছেন এই জীবন্ত কিংবদন্তি। দুঃখ দুর্দশার মাঝেও মানুষকে টিকে থাকতে আশাবাদী হওয়ার আহ্বান জানান বরেণ্য শিক্ষাবিদ অধ্যাপক আব্দুল্লাহ আবু সাইদ। লালা নওশীন জানাচ্ছেন।
আলোকের ঝর্ণাধারায় মানুষের ভেতরের অসীম সম্ভাবনাকে জাগিয়ে তরুণদের সংঘবদ্ধ জাতীয় শক্তি হিসেবে গড়ে তুলতে জীবনভর এক নিরলস প্রচেষ্টা তার। উচ্চ জীবনবোধ আর অসীম স্বপ্নবান এই গুণী বয়সের দিক থেকে কয়েক বছর আগেই অতিক্রম করেছেন রবীন্দ্রনাথকে। তিনি আলোকিত মানুষ গড়ার কারিগর, বিশ্ব সাহিত্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা অধ্যাপক আব্দুল্লাহ আবু সাঈদ। শিক্ষক, কবি, কথাসাহিত্যিক, প্রাবন্ধিক, নাট্যকার, টেলিভিশন উপস্থাপক, পরিবেশ আন্দোলনের সংগঠক। এক জীবনে এমন অনেক পরিচয় তার। র্যামন ম্যাগসেসে ও ২১ পদকে ভূষিত এই শিক্ষাবিদ ৮৬ বছর পেরিয়েও সকল বিপর্যয় কাটিয়ে আশার কথা বলতেই ভালোবাসেন। আমরা সবসময়ই কোনো না কোনো দুঃখ, দুর্দশা, আবার আশা, ভালো কিছু এর মধ্যে দিয়েই যাই। এই যে দুঃখময় মনোভঙ্গি, এটাকে অতিক্রম করার জন্যই মানুষের আশাবাদী হয়ে ওঠা উচিত। কর্মমুখর দীর্ঘ এই জীবনে দেখেছেন দেশের নানা উত্থান পতন। চারদিক যখন হতাশায় পর্যবসিত, তখনও স্বপ্ন দেখে যান তিনি। নিরন্তর স্বপ্নযাত্রার এত প্রাণ, এত গান আর এত প্রাণশক্তি কোথা থেকে পান হে গুণী? অনেক নিরাশার ঘটনা আছে, কিন্তু আমি নিরাশার কাছে আত্মসমর্পণ করতে বাধ্য নই, আমি করিনি কখনো। তো আমি তো আগামীতে বিশ্বাস করি এবং তারুণ্যকে বিশ্বাস করি। মাঝে মাঝে উত্থান হবে, মাঝে মাঝে পতন হবে। বয়স তার কাছে কেবল সংখ্যা। জীবনের শেষ দিন পর্যন্ত আলোকিত জাতি গঠনে কাজ করে যাওয়ার প্রত্যয়ী বহুমাত্রিক সৃজনশীল এই ব্যক্তিত্বের জন্মদিনে চ্যানেল আই পরিবারের অসীম শ্রদ্ধা ও ভালোবাসা। লাইলা নওশিন, চ্যানেল আই, ঢাকা। সুন্দরবন ও বাংলার বাঘ রক্ষায় সচেতনতা বাড়াতে শনিবার ভোরে রাজধানীর হাতিরঝিলে শুরু হচ্ছে পেন্টোনিক্স টাইগার রান ২০২৫ শীর্ষক মিনি ম্যারাথন। হাতিরঝিলের এমফি থিয়েটারে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। সেখানে আছেন মোশাহিদ রনি, সরাসরি যাচ্ছে তার কাছে। রনি, পেন্টোনিক্স টাইগার রান মিনি ম্যারাথন প্রস্তুতির সবশেষ খবর আমাদের জানান। নবনীতা, হাতিরঝিলের অ্যাম্ফি থিয়েটার এই মুহূর্তে আমরা যদি বলি, এখানে যে উৎসাহ, উদ্দীপনা এবং একটি উৎসবের আমেজ আমরা দেখতে পাচ্ছি, অর্থাৎ পেন্টোনিক্স টাইগার রান ২০২৫ আর কয়েক ঘন্টা পরই শুরু হতে যাচ্ছে। তার শেষ মুহূর্তের প্রস্তুতি স্বরূপ যারা অংশগ্রহণকারী রয়েছেন তারা তাদের যেই প্রয়োজনীয় সরঞ্জাম সেগুলো সংগ্রহ করছেন এবং এইখানে মূলত অংশগ্রহণকারী যারা রয়েছেন তাদের ব্যস্ততা আমরা দেখতে পাচ্ছি। এখানে বিভিন্ন বুথে অংশগ্রহণকারীদের মধ্যে সরঞ্জামগুলো বিতরণ করা হচ্ছে এবং এই বিতরণ এর মধ্যে বিভিন্ন ধরনের উপকরণ রয়েছে, ব্যাকপ্যাক থেকে শুরু করে একজন ম্যারাথন অর্থাৎ মিনি ম্যারাথনে অংশ নিতে গেলে যা যা প্রয়োজনীয় বিষয়বস্তু প্রয়োজন সেই সব জিনিস মূলত এখানে বিতরণ করা হচ্ছে। শেষ মুহূর্তের প্রস্তুতি হিসেবে ভোর ৪টা পর্যন্ত এই বিতরণ কর্মসূচি চলবে। এই মুহূর্তে আমাদের সাথে কিছু অংশগ্রহণকারীরাও রয়েছেন, আমরা তাদের কথা শুনতে চাই যে আসলে তারা এই মুহূর্তে এখানে টাইগার রানেই বা কেন এসেছেন। এই টাইগার রান অর্থাৎ রান এবং বাঘ সংরক্ষণ, এই দুইটার যে যোগসূত্র সেটা আসলে আপনি একজন অংশগ্রহণকারী হিসেবে কিভাবে দেখছেন? আসলে বাঘ হচ্ছে আমাদের ধরতে গেলে জাতীয় সম্পদ, বাংলাদেশের একটা গর্ব। তো বাঘ মূলত সুন্দরবনে থাকে। বর্তমানে বাঘের সংখ্যা বাংলাদেশে দিন দিন কমে আসতেছে। এর কারণ হিসেবে উল্লেখযোগ্য কয়েকটি কারণ হচ্ছে প্রাকৃতিক দুর্যোগ, অবৈধভাবে বাঘ শিকার ও বাঘ পাচার, তারপরে হচ্ছে বাঘের সাথে মানুষের দ্বন্দ্ব। আমাদের যে একটা কঠোর বাঘ সংরক্ষণে আমাদের আইন থাকলেও আইনের যথাযথ প্রয়োগ হয় না। একজন অংশগ্রহণকারী হিসেবে আপনি দেশবাসীর কাছে কি বার্তা দিতে চান? দেশবাসীর কাছে আমি একটা বার্তাই দিতে চাই, সেটা হচ্ছে বাঘ আমাদের জাতীয় সম্পদ। বাঘ রক্ষায় আপনারা সবাই এগিয়ে আসুন এবং সবাই মিলে একটা সুস্থ সুন্দর বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্যে কাজ করুন। ধন্যবাদ আপনাকে। আমরা আরও একজন অংশগ্রহণকারীর সাথে কথা বলতে চাই। তিনিও তার সরঞ্জাম সংগ্রহ করেছেন। আমরা শুনতে চাই তিনি ঠিক কী কারণে টাইগার রানে অংশ নিচ্ছেন এবং কী বার্তা তিনি দিতে চান। আমি আসলে টাইগার রানে নিজেকে যুক্ত করেছি কারণ আমি চাই দেশবাসীর কাছে আমার বাঘ সংরক্ষণের বার্তা পৌঁছে দিতে। আমি নিজে একজন সংরক্ষণ কর্মী। আমরা যারা সুন্দরবনে যাই তারাই শুধু জানি যে বাঘটা আসলে ওই অবস্থাতে কেমন আছে, কিন্তু শহরের মানুষেরা আসলে একদম গ্রাউন্ড লেভেলের পরিস্থিতিটা জানে না। সো এই ঢাকায় এই
আয়োজনের সাথে যুক্ত হয়ে আমি যখন আমার পরিচিত মানুষজনের কাছে আমার বার্তাটা যাবে, তারা বাঘ সম্পর্কে জানবে এবং বাঘ রক্ষা করতে কি কি দরকার হয় সেই জিনিসগুলো তারা জানতে পারবে। এই কারণে আমি আসলে এখানে জয়েন করেছি। ধন্যবাদ আপনাকে। দর্শক, আপনাদেরকে আরও দেখাতে চাই যে এখানে মূলত বেশ কয়েকটি বুথ রয়েছে। বুথগুলোতে বিভিন্ন অংশগ্রহণকারীদের ক্যাটাগরি অনুযায়ী মূলত এখানে প্রস্তুতি নিয়ে রাখা হয়েছে, অর্থাৎ শিশুদের জন্য, নারীদের জন্য এবং পুরুষদের জন্য যে আলাদা আলাদা ক্যাটাগরি, সেই ক্যাটাগরি অনুযায়ী এখানে সরঞ্জামের ব্যবস্থা রাখা হয়েছে। এবং এর মধ্যে সবচেয়ে চমকপ্রদ যে আয়োজন রয়েছে এবং এই অংশগ্রহণকারী যারা রয়েছেন তাদের সবাইকে নিয়ে রেফেল ড্রর আয়োজন রয়েছে এবং রেফেল ড্রতে কিন্তু চমৎকার সমস্ত উপহারের ব্যবস্থা রয়েছে। অর্থাৎ প্রথম পুরস্কার একজন পাবেন ঢাকা টু গুয়াংজু টু ঢাকা রিটার্ন টিকিট একজন পাবেন। তার পাশাপাশি যিনি দ্বিতীয় স্থান অংশগ্রহণ করবেন তাকে প্রদান করা হবে ঢাকা কাঠমান্ডু এবং ঢাকা রিটার্ন টিকিট। এবং তৃতীয় যে অংশগ্রহণকারী রয়েছেন তার জন্য কক্সবাজারের যে কক্সবাজার ঢাকা এবং কক্সবাজার রিটার্ন টিকিটের ব্যবস্থা করা হয়েছে। সব মিলিয়ে বলা যায় নবনীতা এই মুহূর্তে সব শেষ সময়ের যে প্রস্তুতি, সব ধরনের প্রস্তুতি সুসম্পন্ন এখানে হয়েছে বলে আমরা জানতে পেরেছি এবং তার মাধ্যমে আয়োজক এবং যারা অংশগ্রহণকারী সবাই প্রত্যাশা করছেন পরিবেশ সংরক্ষণের যে বার্তা সেটা যেন শুধু বাংলাদেশ নয়, বাংলাদেশের সীমানা পেরিয়ে আন্তর্জাতিক পরিমণ্ডলেও যেন ছড়িয়ে দেওয়া যায়। নবনীতা, এই ছিল এখানকার সবশেষ পরিস্থিতি। রনি, ধন্যবাদ আপনাকে। রনি, ধন্যবাদ। পরিবেশ রক্ষার আন্দোলনকে বেগবান করতে সবুজে সাজায় বাংলাদেশ স্লোগানে যশোরে বৃক্ষরোপণ ও বিতরণ করেছে প্রকৃতি ও জীবন ক্লাব। জনপ্রিয় মোবাইল নেটওয়ার্ক অপারেটর বাংলা লিংকের সহযোগিতায় সবুজায়ন কর্মসূচিতে যুক্ত হচ্ছেন শিক্ষার্থী সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। টেকসই অগ্রযাত্রা নিশ্চিতে বৃক্ষরোপণ পরবর্তী পরিচর্যায় গুরুত্ব আরোপ করেন বিশিষ্টজনেরা। আকরামুজ্জামানের তথ্য এবং ভিডিও চিত্রে আফরোজা হাসি জানাচ্ছেন। অগ্রযাত্রার নামে চলতে থাকা প্রাণ প্রকৃতি বিনাশী কর্মকাণ্ডে সভ্যতা যখন হুমকিতে, তখন বিশ্বজুড়েই সবুজায়নে গুরুত্বারোপ। সংকটে থাকা পরিবেশ প্রতিবেশ রক্ষায় সারা দেশে সবুজ বেষ্টনী গড়ার অংশ হিসেবে যশোরেও প্রকৃতি ও জীবন ক্লাবের সবুজায়ন কর্মসূচি। সবুজে সাজাই বাংলাদেশ এই প্রতিপাদ্যে যশোর জেলায় বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে প্রকৃতি জীবন ক্লাব। যশোর একটি ঐতিহ্যবাহী পুরনো শহর এবং এখানে নানা ধরনের শিল্প, কলকারখানা এবং কৃষির একটা বিস্তার ছিল এবং যে জিনিসটা এখন আস্তে আস্তে কমে যাচ্ছে। এই ঐতিহ্যকে যদি ধরে রাখতে চাই তাহলে কিন্তু আমাদের এই যশোর জেলাকে সবুজে ছেয়ে ফেলতে হবে। যত বেশি এখানে বৃক্ষরোপণ করব তত কিন্তু এই মাটি শীতল থাকবে, এই এলাকা অনেক বেশি শীতল হবে। সুতরাং আমরা আসুন সবাই হাতে হাত মিলিয়ে এই সারা বাংলাদেশে বৃক্ষরোপণের কর্মসূচিকে এগিয়ে নিয়ে যাই এই বর্ষায় এবং বাংলাদেশটাকে সবুজে ছেয়ে ফেলি। পরিবেশ সুরক্ষায় তরুণ প্রজন্মকে যুক্ত করতে বাংলা লিংকের সহযোগিতায় শহরের মুসলিম একাডেমি মাধ্যমিক বিদ্যালয়ে বিতরণ করা হয় ফলদ, বনজ ও ওষুধি গাছের চারা। আমাদের পরিবেশকে বাঁচাতে হলে সবাইকে অনেক অনেক বেশি গাছ লাগাইতে হবে। এর মাধ্যমে আমরা প্রকৃতিকে আবারও সবুজ করার সুযোগ পেয়ে যাব। এই গাছ আমাদের জীবন বাঁচায়। গাছ না লাগাই তাহলে আমাদের পরিবেশে কার্বন ডাই অক্সাইডের পরিমাণ বেড়ে যাবে। আমরা যদি আবারও নতুন করে গাছ লাগাতে পারি তাহলে আমাদের দেশকে আবারও সবুজে ভরিয়ে দিতে পারব। ইনশাআল্লাহ অল্প দিনেই আমরা সবুজে বাংলাদেশ কে সাজিয়ে ফেলতে পারবো। বাস্তুতন্ত্র পুনরুদ্ধারে প্রকৃতি ও জীবন ক্লাবের এমন উদ্যোগ ইতিবাচক ভূমিকা রাখবে আশাবাদ বিশিষ্টজনদের। এদেরকে ধন্যবাদ জানার ভাষা আমার জানা নাই। প্রকৃতি ও জীবন ক্লাব এমন একটি মহৎ উদ্যোগ নেওয়া। আমরা সাধারণত মনে করি যে বর্ষাকাল আসলে গাছ লাগাতে হবে, কিন্তু সারা বছরে আমাদেরকে গাছ লাগাতে হবে। এইটা যদি আমরা ছড়িয়ে দিতে পারি, শিক্ষার্থীরা আছেন তারা উৎসাহিত হবেন, তারা জানবেন এই বিষয়গুলো। নিরাপদ দেশ গড়তে কর্মসূচি অব্যাহত রাখবে আয়োজকরা। বাংলা লিংকের বৃক্ষরোপণ অভিযান সবুজে সাজাই বাংলাদেশ। আজকে আমরা গাছ লাগাচ্ছি যেটা আসলে ভবিষ্যতের জন্য আশার আলো হয়ে থাকছে। ভবিষ্যৎ প্রজন্ম যাতে সুন্দরভাবে বাঁচতে পারে এই কারণে আমাদের প্রকৃতিকে বাঁচিয়ে রাখতে হবে। বাসযোগ্য ধরিত্রী বিনির্মাণে প্রকৃতি বান্ধব উন্নয়ন ও জীবনাচার নিশ্চিতের তাগিদ পরিবেশবাদীদের। আফরোজা হাসি, চ্যানেল আই। জামায়াতে ইসলামীকে ৭১-এর কর্মকাণ্ডের জন্য ক্ষমা চেয়ে তারপর বিএনপির সমালোচনা করতে বলেছেন বিএনপি নেতারা। অন্তর্বর্তী সরকারের কর্মকাণ্ড নিয়েও সন্দেহ প্রকাশ করেছেন তারা। পৃথক কয়েকটি অনুষ্ঠানে বিএনপি নেতারা বলেন, জাতীয় ঐক্যের কাছে সব ষড়যন্ত্র নস্যাৎ হবে, সফল হবে না নির্বাচন পেছানোর ষড়যন্ত্র। মইনুল হাসান জানাচ্ছেন।
মাইলস্টোন ট্র্যাজেডিতে নিহত তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী নুসরাত জাহান আনিকার পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। শোকাহত পরিবারের সদস্যদের সান্ত্বনা দেন, সমালোচনা করেন অন্তর্বর্তী সরকারের। সরকার চলছে, এটা কিন্তু দৃশ্যমান কেউ উপলব্ধি করে না, এবং যে যেই দায়িত্ব আছে নিজ থেকে উপর পর্যন্ত সরকারের প্রতিষ্ঠার বাইরেও তারও অফিস আদালত সঠিকভাবে করে কিনা এ ব্যাপারে সন্দেহ আছে। নির্বাচিত প্রতিনিধি দ্বারা সরকার গঠিত না হওয়া পর্যন্ত যত বিলম্ব হবে তত নানা ধরনের জটিলতা। একই দুর্ঘটনায় নিহত তুরাগ থানার নয়ানগরের সাদিয়া আক্তারের পরিবারের খোঁজখবর নেন স্থায়ী কমিটির আরেক সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু। ওই দুর্ঘটনায় প্রাণ হারায় তুরাগের নিশাতনগরের সাদ। সেই পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেন স্থায়ী কমিটির সদস্য ডাক্তার AZM জাহিদ হোসেন। সাংবাদিকদের প্রশ্নে রাজনৈতিক ইস্যু নিয়ে কথা বলেন এই দুই নেতা। জামাত আগে তাদের যে অপকর্ম করেছিল ৭১-এর মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশের বিরুদ্ধে দাঁড়িয়েছিল, তার জন্য জনগণের কাছে আগে ক্ষমা চায়, তারপরে আমার অন্য দলের সমালোচনা করুন। ঠিক, তারা ৭১-এর সমালোচনা চায় নাই, এবং তারা শুধু তাই করে নাই, আল বদর আমসাজ বাহিনী তারা তৈরি করে দেশের মানুষকে হত্যা করেছে। ঐক্য যদি ধারণ করতে পারেন, লালন করতে পারেন, সামনের দিকে নিয়ে যেতে পারেন, কোনো ষড়যন্ত্র, কোনো বিশৃঙ্খলা এবং নির্বাচন পিছিয়ে দেওয়ার যারা চিন্তা ভাবনা করছেন বলে কেউ কেউ অনুমান করছেন, কিছু বাস্তবায়িত হবে না। মাইলস্টোন ট্র্যাজেডিতে প্রাণ হারানো একই পরিবারের দুই শিশু নাজিয়া ও নাফির পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেন বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। খবরগুলো যাতে আরও মজবুত আকারে এটা সংরক্ষণ করা যায় সেই পাশাপাশি আপনাদেরকে নাজিয়া এবং নাফির এর আত্মার মাগফিরাত কামনা করছি। ঢাকা সেনানিবাসে মাইলস্টোনে বিমান দুর্ঘটনায় নিহত ফ্লাইট লেফটেন্যান্ট তকির ইসলাম সাগরের পরিবারের সদস্যের সমবেদনা জানাতে সৌজন্য সাক্ষাৎ করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মনিরুল হাসান, চ্যানেল আই, ঢাকা। এরই সাথে সংবাদে নিয়ে নিচ্ছে খানিকক্ষণের বিরতি। বিরতির পর আমন্ত্রণ আরও একবার। ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেবে ফ্রান্স। ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো বৃহস্পতিবার এক্স-এ দেয়া বিবৃতিতে এই ঐতিহাসিক ঘোষণা দেন। সেপ্টেম্বরে নিউ ইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে আনুষ্ঠানিকভাবে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার কথা জানান তিনি। ম্যাক্রো বলেন, ফরাসি জনগণ শান্তি চায় এবং এটি অর্জনের জন্য ইসরায়েলি, ফিলিস্তিনি এবং আন্তর্জাতিক অংশীদারদের মধ্যে একটি সহযোগিতামূলক প্রচেষ্টা প্রয়োজন। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও ম্যাক্রোর এই ঘোষণাকে বেপরোয়া সিদ্ধান্ত বলে অভিহিত করেছেন। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, 2023 সালের 7 অক্টোবর ইসরায়েলে হামাসের হামলার পর এই পদক্ষেপ সন্ত্রাসকে পুরস্কৃত করছে। নিটোল টাটা বিশেষ সংবাদ। কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি ব্যবহার করে প্রাচীন রোমান শিলালিপির রহস্য উন্মোচন করছেন বিজ্ঞানীরা। গুগল ডিপ মাইন্ডের ইয়াসিন আসেল ও নটিংহাম বিশ্ববিদ্যালয়ের সোমারশিল্ড তৈরি করেছেন অ্যানিয়াস নামের একটি এআই মডেল, যা খণ্ডিত শিলালিপির স্থান, সময় এবং ঐতিহাসিক প্রেক্ষাপট বিশ্লেষণ করতে পারে। এটি ইতিহাসবিদদের গতি ও নির্ভুলতা বাড়াচ্ছে। এই প্রযুক্তি ব্যবহার করে ইতিমধ্যে বেশ কিছু রোমান লিপি ডিকোড করা হয়েছে, যা ভবিষ্যতে আরও প্রাচীন ইতিহাস জানতে সাহায্য করবে বলে আশা করছেন বিজ্ঞানীরা। পূবালী ব্যাংক বাণিজ্য সংবাদ। বর্তমানে দেশের মোট বৈদেশিক মুদ্রার রিজার্ভ $30 বিলিয়ন দাঁড়িয়েছে। তবে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের হিসেব পদ্ধতি BPM6 অনুযায়ী রিজার্ভ $24.99 বিলিয়ন। সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবারে হিসেব অনুযায়ী বাংলাদেশ ব্যাংক তথ্য জানায়। গত 30 জুন বৈদেশিক মুদ্রার রিজার্ভ ছিল $31.72 বিলিয়ন। আবারও নিয়ে নিচ্ছি বিরতি। আর বিরতির পর খেলার খবরে থাকছে, পাকিস্তান ও শ্রীলঙ্কার বিপক্ষে পরপর 2 সিরিজ জয়ে টাইগারদের টি-20 বিশ্বকাপ প্রস্তুতির পালে হাওয়া। পরের অভিযান সেপ্টেম্বরের এশিয়া কাপ আসর। আপনারা দেখছেন চ্যানেল আই সংবাদ। এবারে খেলার খবর।
টি-20 বিশ্বকাপ সামনে রেখে চলতি বছরের মে থেকে শুরু হয়েছে টাইগারদের মাঠের প্রস্তুতি। আরব আমিরাত এবং পাকিস্তানের মাঠে নিজেদের মেলে ধরতে না পারলেও শ্রীলঙ্কায় এবং ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষে সিরিজ জয় আত্মবিশ্বাসের পালে হাওয়া দিয়েছে টাইগার শিবিরে। তবে সেপ্টেম্বরে অনুষ্ঠেয় এশিয়া কাপে পারফরমেন্সের ধারাবাহিকতা ধরে রাখার চ্যালেঞ্জ লিটন দাস ও তার দলের। সংবাদের শেষ ভাগে আমরা সবশেষে ফ্রেশ আটা, ময়দা, সুজি সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। মাইলস্টোন ট্র্যাজেডিতে আরও 2 শিশুর মৃত্যুতে নিহতের সংখ্যা বেড়ে 36, বার্ন ইনস্টিটিউটে সংকটাপন্ন 5 জন। নির্বাচন পেছানোর ষড়যন্ত্র সফল হবে না বলছে বিএনপি, জাতীয় ঐক্যের কাছে সব ষড়যন্ত্র নস্যাৎ হবে মন্তব্য। জামায়াতে ইসলামী ক্ষমতায় গেলে দলের মতোই সুষ্ঠুভাবে দেশ নিয়ন্ত্রণের ঘোষণা, মানুষ ও মানবতার কল্যাণে রাজনীতির প্রতিশ্রুতি রুকেন সম্মেলনে। আলোকিত মানুষ গড়ার কারিগর অধ্যাপক আব্দুল্লাহ আবু সাইদের 87তম জন্মদিন আজ, দুর্দশার মাঝেও টিকে থাকতে আশাবাদী হওয়ার আহ্বান। এবং সবুজে সাজাই বাংলাদেশ স্লোগানে যশোরে প্রকৃতি ও জীবন ক্লাবের বৃক্ষরোপণ ও বিতরণ, পরিবেশ রক্ষার আন্দোলন বেগবান করার উদ্যোগ।